আমি আসলে রাজনৈতিক বক্তা নই, কিন্তু গত ১৩-১৪ বছর ধরে আমার কাজই হচ্ছে রাজনৈতিক নেতাদের বক্তব্য শোনা। রাষ্ট্রের একেবারে প্রধান ব্যক্তি থেকে শুরু করে নবীন যে রাজনৈতিক কর্মী, তারও কিন্তু আমার বক্তব্য শুনতে হয়েছে, সেটি আমার কাজের কারণে। আর আমি এই বক্তব্যগুলো শুনেছি একেবারে দর্শকদের মাঝে বসে, কোনো স্টেজে বা মঞ্চে বসে না কিন্তু। ফলে মানুষ আসলে কি প্রত্যাশা করে আর আমাদের রাজনৈতিক নেতারা কি বলেন, সেটা কিন্তু আমার একটা মোটামুটি ধারণা হয়ে গেছে। বর্তমানে যে রাজনীতিবিদদের সঙ্গে মানুষের যে একটা দূরত্ব, এরও কিন্তু একটা অন্যতম কারণ হলো যে বক্তার বক্তব্যের সঙ্গে জনগণের প্রত্যাশার অনেক ক্ষেত্রে মিল থাকে না। ফলে আমি বিশেষ করে যারা নিয়ে নতুন রাজনীতি করছেন তাদেরকে উদ্দেশ্য করে আমি আসলে আমার অভিজ্ঞতা থেকে আমি কয়েকটি বিষয় শেয়ার করব। আমাদের যে রাজনৈতিক বক্তারা বক্তব্য দিতে গেলে শুরুতেই যে কাজটি করেন, এত বড় একটা নামের লিস্ট থাকে যে তার বড় নেতা, দলের নেতা। তেল দিতে দিতে বক্তব্যটা এত লম্বা হয়ে যায়, তারপরে তারা বলেন যে আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি এখানেই শেষ করছি বা আমি দুটো কথা বলে আমি চলে যাব। এই যে একটা ট্র্যাডিশন দাঁড়ায় গেছে, এটা কিন্তু সব দলের রাজনীতিবিদদের মধ্যে কিন্তু একটা কমন টেন্ডেন্সি। ফলে যেটা দেখা যাচ্ছে মানুষ বোরিং হয়ে যায়। মানুষ তো আসলে এই নাম বারবার সব বক্তার মুখে একই ব্যক্তির নাম, একই ধরনের তেলবাজি, সেটা তো আসলে শুনতে চায় না। প্রথমেই এই যে অন্যদের মতো গদবাঁধাভাবে নেতাদের প্রশংসা করা, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে স্মার্টলিভাবে। আপনি আসলে যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছেন, যে প্রসঙ্গ এবং যে সময়, সেই বিষয়টা দিয়ে আপনি শুরু করতে পারেন, তাহলে আপনি কিন্তু শুরুতেই দর্শকদের একটা মনোযোগের জায়গায় চলে যেতে পারেন যে তারা হয়তো আপনার এই বক্তব্যটাই শুনতে এসেছে, এবং আপনি সেটা একদম শুরুতে তাদের জন্য বলে দিলেন। এইভাবে আপনি কিন্তু যদি শুরুটা করতে পারেন, তাহলে আপনি অন্যদের তুলনায় একটু ভিন্ন হলেন এবং আপনার বক্তব্যটা দর্শকের কাছে গ্রহণযোগ্য হলো। অনেকে আবার যখন বক্তব্য দিতে আসে, তার চেহারার মধ্যে কিন্তু একটা নার্ভাসনেস বোঝা যায় যে সে হয়তো সাহস করতে পারছে না, একটা ভয় পাচ্ছে। তখন তার কণ্ঠ কিন্তু জড়িয়ে যায়। এই বিষয়টা কিন্তু অনেক নতুন বক্তার ক্ষেত্রে ধরা পড়ে। তো চেষ্টা করবেন যে আপনার কনফিডেন্সের সহিত আপনাকে যাতে আপনি বক্তব্যটা দেন। আপনি মনে করবেন যে আপনি আপনার নিজের সঙ্গে কথা বলছেন, আপনার সামনে হয়তো কেউই নেই। এই ধরনের একটা অবস্থা নিজের মধ্যে তৈরি করে নেবেন, তাহলে আপনার এই সাহসের ঘাটতিটা তৈরি হবে না। আর আপনি যখন কনফিডেন্ট থাকবেন, তখন কিন্তু আপনার বক্তব্য অটোমেটিক সুন্দর হবে। তাই চেষ্টা করবেন স্বতঃস্ফূর্তভাবে নিজের সাহসের সঙ্গে আপনার বক্তব্যটা দেওয়ার জন্য। একজন বক্তার বক্তব্যের মূল বিষয়ই কিন্তু হলো তার ভাষা। আজকে থেকে ৩ মাস বা ৪ মাস আগে আওয়ামী লীগের একজন নেতা বা একজন কর্মী যে সুরে বা যেভাবে বক্তব্য দিয়েছেন, আজকের দিনে তো তার একই ধরনের বক্তব্য সেটা পাবলিক নিবে না বা সেটা ডিমান্ড করে না। আবার ৩ থেকে ৪ মাস আগে বিএনপির একজন নেতা যে সুরে বা যে ভাষায় বক্তব্য দিয়েছেন, সেটা তো আজকের বাংলাদেশে তার জন্য প্রাসঙ্গিক হবে না। এই যে পরিস্থিতিটা, আপনি একটা পরিস্থিতি কত সূক্ষ্মভাবে এবং বাস্তবিকভাবে ধরতে পেরেছেন, বুঝতে পেরেছেন, সেটি যদি আপনি আপনার বক্তব্যের মধ্যে তুলে ধরতে পারেন, আপনার বক্তব্য কিন্তু জনগণের কাছে তত বেশি গ্রহণযোগ্য হবে। আপনি কি বলতে চান সেটা সম্পর্কে আপনাকে স্পষ্ট ধারণা থাকতে হবে যে আমি এই বক্তব্যটা দিতে চাই, সেটা আপনার সময়ের সাথে প্রাসঙ্গিকতার সাথে যাচ্ছে কিনা সেটা আপনাকে বিবেচনা করতে হবে। অনেকে চলিত ভাষা বলেন, অনেকে সাধু ভাষা বলেন। এই ধরনের বিষয়ে কিন্তু অনেকের মধ্যে একটা কনফিউশন আছে। সেক্ষেত্রে আমি বলবো যে আপনার স্থানীয়, অর্থাৎ আপনি যে জায়গায় দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন, সেখানকার মানুষ আসলে কী শুনতে চায়। যদি আপনি একটা গ্রামে গিয়ে বক্তব্য দেন, আপনি তার মতো করে যতটা ন্যাচারাল আপনি বক্তব্য দিতে পারবেন, চেষ্টা করবেন সেটা করার জন্য। আবার আপনি যে একটা ৫ তারকা হোটেলে এসে বক্তব্য দেন, সেক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে যে সেখানকার বাস্তবতার সাথে আপনার বক্তব্যটা যাতে না যায়। তবে মূল বিষয় তো আপনার একটা বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। সেক্ষেত্রে আপনি যদি ওইটা নিয়ে বেশি চিন্তিত থাকেন যে আমি আসলে গ্রামের ভাষায় বলবো নাকি শহরের ভাষায় বলবো, সেটা আপনার বক্তব্যের মধ্যে একটা চাপ তৈরি করতে পারে। সেই কারণে আপনি চেষ্টা করবেন যে আপনার যে ন্যাচারাল যে ভয়েসটা, সেটাকে আপনি ডেলিভারি দিতে পারেন। আর সেখানে যদি কোনো সমস্যা হয়ে থাকে যে আসলে আপনার বক্তব্যটা যাচ্ছে না মানুষের কাছে, সেক্ষেত্রে আপনি নিয়মিত একটা চর্চা করতে পারেন যে আপনার ভয়েস, আপনার ভাষা, এটাকে কীভাবে আরও বেশি ডেভেলপ করতে পারেন। অনেক বক্তা আবার নিজের দলের ৩ মিনিট প্রশংসা করে আর প্রতিপক্ষ দলের ২ মিনিট সমালোচনা করে। এটা একটা ট্র্যাডিশন হয়ে গেছে অনেকের মধ্যে। এই ধরনের বক্তব্য কিন্তু দেখা যায় যে এইসব দলের নেতাকর্মীরা কিন্তু পছন্দ করে না। সো এই জায়গা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আপনার ওইখানকার, আপনি যেখানে দাঁড়িয়ে বক্তব্যটা দিচ্ছেন, সেখানে যদি মানুষের সমস্যা থাকতে পারে, আবার মানুষের সামনে অনেক সম্ভাবনা থাকতে পারে। আপনি দুইটা বিষয়কে কিন্তু অ্যাড্রেস করবেন। আপনি যদি সরকারি দলে থাকেন, আপনি তাদেরকে আশ্বাস দিবেন
যে এই সমস্যা আছে, এটা আমি সমাধান করে দিব, অথবা সামনে এখানে এই কাজগুলি করা সম্ভব, এইভাবে এগিয়ে যাওয়া সম্ভব আমাদের এই এলাকাটার বা এই অবস্থায়, সেই বিষয়গুলি আপনাদের আশাবাদ শোনাতে পারেন। আবার আপনি যদি বিরোধী দল থাকেন, আপনি সেই সমস্যাগুলিকে আপনি ফাইন্ডিং করতে পারেন। অর্থাৎ শুধু দলীয় প্রশংসা বা দলীয় বিরোধিতা নয়, আপনি যে জায়গায় বক্তব্য দিচ্ছেন, যাদের উদ্দেশ্যে, তাদের প্রতিদিনকার যে সমস্যা এবং সেখানে যদি কোনো সমাধান থাকে, সেই বিষয়গুলি আপনি তাদেরকে যদি উপস্থাপন করেন, তাদের মধ্যে একটা আশাবাদ তৈরি হবে এবং তারা আপনাকে একজন নেতা হিসেবে কিন্তু তখন ট্রিট করবে, অর্থাৎ আপনার বক্তব্যে তারা আস্থা রাখতে পারবে তখন। আমাদের এখন যে সময়, সেটা কিন্তু মানুষ অনেক ব্যস্ত থাকে এবং মানুষ নানা কারণেই হয়তো আগের মতো দীর্ঘ বক্তব্য নিতে পারে না। আপনার বক্তব্যটা এত লম্বা করবেন না যার ফলে মানুষ আপনার প্রতি বিরক্ত হয়ে যাবে। আবার এত ছোট করার প্রয়োজন নেই যার কারণে আপনি আপনার বক্তব্যটাই বা আপনার বার্তাটাই আপনি তাদের কাছে পৌঁছাতে পারলেন না। আমাদের অনেকে আবার বক্তব্য দেওয়ার সময় খুব জোরে জোরে কথা বলে, আবার অনেকে একেবারে আস্তে আস্তে মিনমনি বলে কথা বলে। তো এখন আপনি কোনভাবে কথা বলবেন সেটাও কিন্তু আপনাকে বাস্তবতা অনুযায়ী ঠিক করে নিতে হবে। আপনি যদি এখন সরকারের বিরুদ্ধে একটা বক্তব্য দিতে চান, তাহলে আপনার বয়সটায় তো একটা টোন অবশ্যই থাকতে হবে। আমরা যেটাকে বলি যে জ্বালাময়ী ভাষায় কথা বলছে। আবার আপনি কাউকে কিছু একটা বোঝানোর চেষ্টা করছেন, সেক্ষেত্রে আপনি যদি খুব চিল্লাপাল্লা করেন তাহলে তো এটা হচ্ছে না। সেক্ষেত্রে আপনি তাদেরকে বুঝাবেন। বোঝানোর ক্ষেত্রে আপনাকে অবশ্যই এমনভাবে বলতে হবে যাতে করে দর্শক সেটা নিতে পারে। আপনি যদি খুব তাড়াহুড়ো করে একটা কিছু বোঝানোর চেষ্টা করছেন, আপনার শব্দ দর্শকের কানের উপর দিয়ে, মাথার উপর দিয়ে চলে গেল, তাহলে তো আপনার উদ্দেশ্যটা হাসিল হলো না। সেক্ষেত্রে বাস্তবতা অনুযায়ী আপনার ভয়েসটা উঠবে নাকি নামবে, সেই বিষয়টা আপনাকে ঠিক করে নিতে হবে। আপনি কি চড়া গলায় বলবেন নাকি নরম সুরে কাউকে বুঝাবেন, সেটা আপনি ঠিক করে নেবেন। আর এখন যেহেতু সব ধরনের প্রোগ্রামে কিন্তু মাইক্রোফোন থাকে, মাইক্রোফোন যেহেতু থাকে, আপনার বক্তব্য মানুষের কাছে এমনি পৌঁছে যাবে। ফলে অনেকে যেমন বক্তব্য দেওয়া মানেই মনে করেন যে একেবারে খুব জোরে বলতে হবে, সেই বিষয়টা থেকে আমি মনে করি যে বেরিয়ে আসা উচিত। কারণ খুব জোরে বললে মানুষ অনেক ক্ষেত্রেই বিরক্ত হয়। এখন আপনি বলতে পারেন যে সবই হলো, কিন্তু আমি যদি আমার নেতাদের প্রশংসা না করি তাহলে তো আমার দলের পদ থাকবে না, দলের পদোন্নতি হবে না, বড় পদ পাবো না, আমার উপর নেতারা বিরক্ত হবেন, পরের দিন আমাকে বক্তব্য দিতেও দিবে না। সেক্ষেত্রে তো অবশ্যই আপনি বক্তব্য যখন শেষ করবেন, আমি মনে করি এটা হলো সবচেয়ে বেটার টাইম। আপনি যেহেতু একজন নবীন বক্তা, সেক্ষেত্রে আপনি খুব বেশি সময় পাবেন না। যদি আপনি আগেই প্রশংসার কাজটা শেষ করে ফেলেন নেতাদের, তাহলে কিন্তু পরে আর আপনি এত সময়টা পাবেন না। কিন্তু আপনি যখন সব বক্তব্য আপনার শেষ হয়ে যাবে, আপনাকে যদি ওয়ার্নিং দেওয়া থাকে তার থেকে বক্তব্য শেষ করেন, অথবা আপনার বক্তব্য শেষ হবেন, সেই সময়টা এসে আপনি আপনার যে নেতাদের প্রশংসা করতে চান সেটি আপনি করে ফেলবেন। তাহলে আপনি এখানে একটা বাড়তি সময়ও পাচ্ছেন। আপনি যখন আপনার নেতাকে প্রশংসা করবেন, তখন উপস্থাপক এসে আপনাকে থামাতে আসবে না, কারণ তার চাকরিও তখন নট হয়ে যেতে পারে। আর এই সময় আপনি যদি কাউকে ধন্যবাদ দিতে চান, তাহলে আপনার দর্শকরা বিরক্ত হবে না, কারণ তারা আপনার মূল মেসেজটা পেয়ে গেছে ইতিমধ্যে। তবে চেষ্টা করবেন যে হয়তো খুব লম্বা লিস্ট ধরে কারো প্রশংসা করার দরকার নেই। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।